ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে চেমনি পুরনো কৌশলে দাম বাড়ানোর পায়তারা, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম, আমদানিকারক ও ডিলারদের দোষারোপ। কমছেই না হাবের প্রকোপ, সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালেই নতুন করে ভর্তি 70, ঢাকার বাইরেও বাড়ছে রোগীর চাপ। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, গ্রামীণ ব্যাংক সংশোধন সহ বেশ কয়েকটি বিল পাস। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, অগ্রাধিকার পাবেন জুলাই আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী। এবং বগুড়া শেরপুরে ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বললেন গোলাম পরোয়ার। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভোজ্য তেলের তীব্র সংকট রাজধানীর বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে 5 ভাগের 1 ভাগে। পুরনো কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা, বলছেন বিক্রেতারা। এজন্য আমদানিকারক ও ডিলারদের দুষছেন তারা। আর ক্যাব বলছে, কারসাজিকারীদের শাস্তি, সয়াবিনের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিতে করতে হবে সরকারকে। সালটা 2022, মাসের নাম ফেব্রুয়ারি। দিনের পর দিন দেন দরবার করে ব্যবসায়ীদের চাপে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। একই মাসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব আসে কোম্পানি থেকে। সরকার আমলে না নিলে বাজারে কমতে থাকে সরবরাহ। কোম্পানির উৎপাদন পর্যায়ে তদারকি আর দাম সহনীয় রাখতে সরকার ভ্যাট কমালেও উচ্চ মূল্যের চাপ থেকে রেহাই পায়নি ভোক্তা, যার প্রমাণ মেলে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেওয়ার দায়ে ওই বছরই 11 মে 8 কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের করা মামলায়। এরপর আর মুক্তি মেলেনি ভোজ্য তেলের বাজারে জিম্মি হয়ে পড়া ভোক্তার। সিন্ডিকেটও করে হেরা তেল থাকতেও তেল নাই, তেল লুকাইছে। আমার দাদা বেতন তার বাড়ে নাই, দেখা গেছে তেলের দাম বাড়তি। এখন এই যে রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি, তো কেমনে এইভাবে চলাবে? রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, এবার রোজার ঈদের পর থেকে সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে যে পরিমাণ সয়াবিন পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার 5 ভাগের 1 ভাগ। তেল সংকট, তেল আমরা পাচ্ছি কম। অর্ডার দিয়ে 5 কার্টন পাই, সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। প্রত্যেকদিন চাহিদা 40 কার্টন তেল, আমার দিচ্ছে 15 থেকে 20 কার্টন তেল, চাহিদা থেকে অর্ধেক কম দিচ্ছে। আমাদের থেকে দেওয়া গেছে যে 945 টাকা রাখে, সেই ক্ষেত্রে আমরা যে কাস্টমারকে ডিসকাউন্ট দিব সেই প্রসেস আমাদের নাই। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কৌশল পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটার পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সে কারণে এখন আমরা 2 লিটার নিতে হচ্ছে আমাদের। যদি এই দামটা বাড়ে আমাদের তো অনেক প্রভাব পড়বে। এমনিতেই দাম বাড়তি, এরপরে যদি এখন আরো দাম বাড়ে তাহলে তো এটা আমাদের জন্য অনেক টাফ। কাস্টমার আমার দোকানে আছে, তেল চাচ্ছে, তেল পাচ্ছে না। এখন যে দোকানে তেল আছে, কাস্টমার অল আইটেম ওই দোকান থেকে নিচ্ছে। এ অবস্থায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে, কয়েকটি কোম্পানি মিলে বছরের পর বছর ইচ্ছে করে বাড়িয়ে চলেছে দাম। কারসাজিকারীদের শাস্তি নিশ্চিত করে ভোজ্য তেলের বাজারে ন্যায্য মূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকেই। কালোবাজারের সাথে যারা জড়িত আছে, এটা সরকারের দায়িত্ব আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকার যেন ব্যবসায়ীদের কথাই না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও ভোজ্য তেলের জন্য হাহাকার। প্রায় 2 মাস আগে শুরু হওয়া সরবরাহ সংকট চরম আকার ধারণ করেছে। খুচরা বাজারে চাহিদার 25% ভোজ্য তেলও মিলছে না। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানির পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা।
প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। এতে অনেক ক্রেতাকেই ফিরতে হচ্ছে খালি হাতে। ব্যবসায়ীদের আশঙ্কা, এই অবস্থা অব্যাহত থাকলে আসন্ন কোরবানিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠবে। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু পাড়া, কিছু করার নাই তো, আমরা সাধারণ আমরা কি করব? চাহিদা আছে, ওরা দিতে পারতেছে না। ওরা আমরা যেরকম বলি যে ওরাও কোম্পানিকে বলে যে মাল দেন, বা ওরা ডিউ করে রাখছে, অলরেডি টাকা দিয়ে রাখছে, মাল আসতেছে না। বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট মাস দুয়েক আগে শুরু হলো, বর্তমানে তা চরম আকার ধারণ করেছে। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে দুইটা আমরা দিতেন, আমরা একটা একটা করে দেই, বেশি চাইলে দেই না। কেজি হলো 955 আর 2 লিটার হলো 390। যদি 50 কার্টন চাইতাম, এখন দেয় হয়তো 10 কার্টন। চাহিদা হলো দৈনিক, তেল হইলে ধরেন 10-12 কার্টন, আমি পাচ্ছি 5 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে মজুত করা প্রায় 2,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, মধ্যরাতে তারাবো কাজীপাড়া চৌরাস্তায় একটি গুদামে অভিযানে অবৈধভাবে মজুত করা 9টি ব্যারেল প্রায় 2,000 লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে বন্ধন প্লাস ও বিসমিল্লাহ স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল। তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেশে এখনো জ্বালানি তেলের সংকটে হিমশিম পরিস্থিতি। ছুটির দিনও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইনে ভোগান্তিতে চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল মিলছে চাহিদার চেয়ে কম। এদিকে বিপণনের স্বচ্ছতা আনতে ঢাকার 2টি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ছুটির দিনেও দীর্ঘ লাইনে গ্রাহকের অপেক্ষা, মিলছে না চাহিদা মতো তেল। কেউ লাইনে দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাতে, কেউ বা ভোর 4টায়, কেউ বা আবার একাধিক পাম্প ঘুরে কয়েকবার তেল সংগ্রহের অভিযোগ তুলেছেন। 7-8 ঘন্টা হয়ে গেছে, আগাচ্ছে না। এখন তেল দিচ্ছে নাকি 2টা নজল থেকে তেল দিচ্ছে। তেল যদি সব নজলগুলো থেকে দিতে তাহলে আমাদের ভোগান্তিটা আরও কম হতো। আজকে মর্নিংয়ে আসছি 5টা 58 মিনিট। প্রতিটা পাম্পে লিমিট দেওয়া হয়েছে 500 টাকা, হয়তো কোনো পাম্পে এখানে হয়তো সম্মত 1000 টাকা দিচ্ছে। যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখছে, দেখার পর ওনাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে যে আদৌ তেল আসবে কিনা। সবাই চাচ্ছে যে একটু স্টক করে রাখতে, কখন ফুয়েলের দাম আরও বেড়ে যেতে পারে। এরই মধ্যে সরবরাহ সংকটে বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ পাম্প। জ্বালানি বিপণনে স্বচ্ছতা আনতে ছোট পরিসরে চলছে ফুয়েল পাস অ্যাপসও। আপাতত রাজধানীর সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হয়েছে। স্মার্ট অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ফুয়েল ডেলিভারি বা বিপণনের একটা ব্যবস্থা রেখেছেন এবং পাইলট প্রজেক্ট হিসেবে এই এলেনবাড়ি ফুয়েল পয়েন্ট এটাকে সিলেকশন করা হয়েছে। মোটরসাইকেল যারা গ্রাহক আছে তাদেরকেই এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়া উৎসাহিত করা হচ্ছে। বিপিসি সূত্র বলছে, আমদানি পাইপলাইনে থাকা তেলের চালান সময়মতো দেশে পৌঁছালে সংকট হবে না চলতি মাসে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন রিপোর্টার তুষার ইমন এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছি তুষারের কাছে। তুষার, বিস্তারিত জানাবেন। জ্বালানি সংকট তীব্র হওয়ায় লাইনের পর লাইন আর গাড়ির দীর্ঘ সারি যেন ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু গাড়ির এই দীর্ঘ সারি নিত্যদিনের একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং আমরা যাদের সাথে কথা বলছিলাম তারা কেউ কেউ সকালে এসেছেন, কেউ কেউ ভোরে এসেছেন, কিন্তু এখনও তারা তেল পাননি। তারা জানাচ্ছিলেন যে এই যে দীর্ঘ সারি এবং আজকে কিন্তু সূর্যের তাপদাহ থাকার কারণে এই গরমের মধ্যে দীর্ঘ লাইন সকাল থেকে প্রায় 5-7 ঘন্টা করে দাঁড়িয়ে থেকেছেন, কিন্তু তেলের সংকটের কারণে এখনও তারা তেল পাননি এবং তাদের যে পরিমাণ তেল দরকার, বিশেষত যারা রাইড শেয়ার করেন বাইকগুলোতে, যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না এবং তারা বলছিলেন যে বেশ কয়েকবার লাইনও পরিবর্তন করে দেওয়া হয়েছে, যার কারণে যারা ভোরে এসেছেন 5টার দিকে এখনও তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারেননি এবং যারা এখানে কর্তৃপক্ষ ছিলেন তারাও জানিয়েছেন যে তারা যে এই যে তেলের
সমাধান হোক তারাও চান, কারণ এটি আসলে ভোক্তা এবং যারা সরবরাহ করছেন তাদের উভয়ের জন্য এক ধরনের ভোগান্তি। এবং গাড়ির যে যারা আছে এখানে, তারা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে, তারা জন্য বাইকগুলো আছে, মোটরসাইকেল, সেগুলোতে 500 টাকার তেল সরবরাহ করা হচ্ছে এবং গাড়ির ক্ষেত্রে 2000 থেকে 3000 টাকার তেল সরবরাহ করা হচ্ছে। তো এই বিষয়গুলো কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছিলেন এবং ঠিক কতদিন এটির সমাধান হবে ভোক্তারা কিন্তু সেই বিষয়েও কথা বলছিলেন। এবং রাজধানীর কিন্তু 2টি পেট্রোল পাম্পে ফিলিং স্টেশনে ফুয়েল পাস ব্যবহার করা হচ্ছে এবং আমি যেই দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু ফুয়েল স্টেশন, এই ফুয়েল স্টেশনটিতেও ফুয়েল পাস ব্যবহার করা হচ্ছে এবং তারা বলছিলেন যে আগামীকাল থেকে এই ফুয়েল স্টেশনে তেল সরবরাহ করতে হলে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করতে হবে, তাছাড়া তেল সরবরাহ করা যাবে না। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এবং আমরা চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মাওদুদ রানার কাছে। রাজশাহীতে সব মিলিয়ে রাজশাহী মহানগর এবং জেলায় 46টি পাম্প রয়েছে। সেখান থেকে রেশনিং সিস্টেমে প্রতিদিন 9 থেকে 10টি তেল পাম্পে তেল দেওয়া হয়। আজ শুক্রবার ছুটির দিনে 9টি পাম্পে তেল দেওয়া হয়েছে এবং বেশিরভাগ পাম্পগুলোতে বিকেল 5টার আগেই সেই তেল পাম্পে তেল দেওয়া শেষ হয়েছে। আমি রয়েছি মেসার্স আফরিন ফিলিং স্টেশনে। এখানে মূলত আজকের তেল দেয়া হয়নি, তেলটি দিবে আগামীকাল। সেই ঘোষণা শুনেই এখানে শত শত বাইকার তাদের বাইক রেখে গিয়েছেন, অর্থাৎ আগামীকাল তেল দিবে। আজকে সকাল থেকেই আসলে এই যে দীর্ঘ সারি সেটি শুরু হয়েছে এবং এটি প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে। এরকমটি আমরা দেখছি যে এখানে যারা মোটরসাইকেলগুলো রেখে গেছেন তারা সারিবদ্ধভাবে এই মোটরসাইকেলগুলো রেখে গেছেন এবং সেখানে কেউ কেউ সেই মোটরসাইকেলটি ঢেকে রেখেছেন, কেউ কেউ ঢেকে রাখেননি এবং এখানে অনেকেই বসে আছেন। তারা যেটি বলছেন যে তারা সারা রাত অপেক্ষা করবেন, যখন সকাল 8টার সময় তেল দেওয়া শুরু হবে তখন মূলত নিবেন। এবং আমরা এটি দেখেছি প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত এরকম মোটরসাইকেল, অর্থাৎ 1000 খানেক মোটরসাইকেল এরই মধ্যে জমা হয়েছে এবং সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত এই লাইনগুলো জমা হতে থাকবে। এবং আরেকটি দিকে যদি আমি দেখাই, এই পাম্পের ঠিক আরেকটি পাশে কিন্তু প্রাইভেট কার, মাইক্রো, তারও কিন্তু লম্বা লাইন এবং এটি প্রায় 1 কিলোমিটার ধরে রয়েছে। অর্থাৎ যারা এই প্রাইভেট যানগুলোর মালিক তারা এখনই রেখে গেছেন এবং এটি সারা রাত ধরে এরকম লম্বা লাইন হতে থাকবে এবং সকাল 8টায় যখন তেল দেওয়া শুরু হবে তখন হচ্ছে আসলে এই গাড়িগুলো তেল পাবে। আমরা এটা নিয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। তারা বলছেন যে তারা প্রত্যেকটি পাম্পে ট্যাগ অফিসার রয়েছে যারা দুবার করে তেল নিতে না পারে বা এখানে তেলে অন্যায় না করতে পারে সে ব্যবস্থা করছেন। অন্যদিকে বেশিরভাগ বাইকার যারা বলছেন যে এই গাড়িগুলো রেখে গেছেন, এর মধ্যে অনেকেই রয়েছেন যে এই তেলগুলো এখান থেকে সংগ্রহ করছেন এবং করার পরে বিক্রি করছেন। জেলা প্রশাসন বলছেন তারা এই অভিযোগ খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা নেবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মীরা যুক্ত হয়েছিলেন আসাদ গেট এবং রাজশাহী থেকে। দেশবাসীকে স্বস্তি দিতে বৈশ্বিক সংকটেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ছুটির দিনে সংসদ অধিবেশনে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাতারে উন্নীত হবে বাংলাদেশ। এদিন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয় সংসদে। অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতায় ছুটির দিনেও সংসদ অধিবেশনে আইন প্রণেতারা। শুক্রবার সকাল 10টায় শুরু হয় অধিবেশনের কার্যক্রম। কার্যপ্রণালী 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ সঞ্চয়ের মধ্যে বৈশ্বিক সংকট সত্ত্বেও মানুষের স্বস্তির কথা বিবেচনায় জ্বালানি তেলের দাম না বাড়িয়ে উল্টো বড় অঙ্কের ভর্তুকি সরকার দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। উচ্চমূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে মাননীয় স্পিকার। অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে, ফলে সুফল পায়নি জনগণ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তুলে ধরেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না মাননীয় স্পিকার।
প্রকল্প ছিল অতিমূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, সকালে সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। বিকেল 3:30টায় আবারও শুরু হয় অধিবেশন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল কণ্ঠভোটে পাশ হয়। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে 70 জন। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাত্র 44 জন। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। অনেক জ্বর ছিল, রাত্রে 203 ছিল। তারপরে ছাবসি দিছি, ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটর লাগেছি, কোথাও বেড নাইগা, ভর্তি হতে পারি নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না, এই আর কি, জ্বর কমতেছে না। ফার্স্টে হচ্ছে চোখ লাল ছিল আর কানের এই সাইডে একটু র্যাশ ছিল, তো এটা দেখে ওনারা ভর্তি নিছে। ভর্তি নেওয়ার পরে এখানে ভর্তি হওয়ার পরের দিন হচ্ছে অনেক বেশি র্যাশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। সচেতনতাটা এখনো আমরা পরিলক্ষিত হচ্ছে না আমাদের। অনেকটা করোনাকালীন সময়ের মতো আমাদের বারবার হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। জেলায় জেলায় হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যা সংকটে এক বেডে 3 থেকে 4 শিশুর চিকিৎসা চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর চিকিৎসকদের। হাম উপসর্গ ও ভাইরাসের নাকাল সারা দেশ। জ্বর, সর্দি, কাশি, লাল র্যাশ ও চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ নিয়ে হাসপাতালে রোগী। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় নতুন করে 10 জন রোগী হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। মোট ভর্তি রোগীর সংখ্যা 14। গত এক সপ্তাহে এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 30 জন। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। মাথা বা মুখে প্রচুর পরিমাণ উঠছে। এখানে আসার পর ওষুধপাতি দেওয়ার পরে হালকা একটু কমছে। আসার পরে যে নার্স যারা ছিল ওনারাই সবকিছু করছে। এ পর্যন্ত বড় ডাক্তারের সাথে তো দেখা হয় নাই। রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 6 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 5 শিশু। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 25 জন। শিশু ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে হাম রোগীদের। আলাদা আইসোলেশন ওয়ার্ড না থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের বাচ্চারাও যে পাশে, তার পাশে আমরা আছি, আমরা তো আতঙ্কিত। হামের বাচ্চাদের জন্য আলাদা কোনো রুম নাই।
কিশোরগঞ্জে 24 ঘন্টায় জেলার 13টি উপজেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে 25 জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 40 জন রোগী। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। আমাদের হাম হয়েছে আজ 4-5 দিন যাবত আমরা এখানে ভর্তি। বাচ্চার হাম হয়েছে, নিয়ে আসছি হসপিটালে, টিকা দেওয়া হচ্ছে না। হাম উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 14। নতুন করে ভর্তি হয়েছেন 31 জন হাম রোগী। মোট ভর্তি রোগীর সংখ্যা 92। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 27 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এখান থেকে চিকিৎসা নিয়েছেন মোট 341 জন। নীলফামারীতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, আগামী 12 তারিখ থেকে দেশের 5টি সিটি কর্পোরেশন এবং পর্যায়ক্রমে সারা দেশেই হামের টিকা দেয়া হবে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সবশেষ খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, হামের প্রাদুর্ভাব কমছে না। হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ থেকে যে প্রতিদিন যে আপডেট দেওয়া হয়, গত 24 ঘন্টায় নতুন করে একজন শিশুর মৃত্যু হয়েছে, 3 বছর বয়সী শিশু, এবং নতুন করে আরও 20 জন শিশু কিন্তু ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে, এবং সেখানে কিন্তু রোগীর চাপ প্রতিনিয়তই বাড়ছে। যদিও গত 24 ঘন্টায় নতুন করে 23 জন রোগী কিন্তু তারা ছাড়পত্র পেয়েছে। মানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে হাম আইসোলেশন সেন্টার, সেখানে 72 জন রোগী ভর্তি রয়েছে। এবং গত 17 মার্চ থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে যে গত 17 মার্চ থেকে আজকে পর্যন্ত মোট 344 জন শিশু কিন্তু এই হাম আক্রান্ত এবং লক্ষণ নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে 266 জন কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এরই মধ্যে এই 17 মার্চ থেকে এখন পর্যন্ত 10 জন শিশুর মৃত্যু হয়েছে। তো এই হামে আক্রান্ত যে শিশুরা এখানে আসছে, মূলত ময়মনসিংহ জেলা নয়, ময়মনসিংহ বিভাগের 4 জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে শিশুদেরকে এখানে এনে চিকিৎসা দেওয়া হয়, যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীর চাপ সেটি কিন্তু অনেক বেশি। এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে মূলত এখানে যে নবজাতক শিশু রয়েছে তাদের জন্য এনআইসিউর ব্যবস্থা আছে, কিন্তু শিশুদের জন্য আলাদা করে যে আইসিইউ সেবা সেটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি, যার কারণে সবার জন্য যে আইসিইউ সেবা দেওয়া হয় সেখানে কিন্তু নিতে হয়, সেখানে অনেক সময় এই সংকট দেখা যায়। এই বিষয়টিও কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে যে শিশুদের জন্য আইসিইউ সেবা সেটি যেন দ্রুত চালু করা হয়। তো এই ছিল সর্বোপরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সর্বশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। সময় সংবাদে আরো থাকছে। বর্ষবরণের আয়োজনে চারুকলায় প্রস্তুতি। এবারের বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, হাতি সহ 5টি মোটিভ। খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে মাতোয়ারা মারমা সম্প্রদায়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি, অনেক হামলা মামলার শিকার হয়েছি। দেশ এবং বিদেশের রাজপথে আমি কাজ করেছি দলের হয়ে। উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। নারায়ণগঞ্জে যদি এমপি হতে পারি কি করব সেটা আমার কর্মে আপনারা দেখতে পাবেন। দীর্ঘ 17 বছর পর আমরা একজন পরিশীলিত তারেক রহমানকে পেয়েছি। ওনার এই জার্নিতে আমি ওনার সাথে শরীক
করতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। ভূমিকা বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে 1টি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুর ও বগুড়ার ভোটই প্রমাণ করেছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। জনগণের কাছে গণভোটে হাত চাইলেন, জনগণ ক্ষমতায় দিল, এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের নামে উপহাস করেছে, নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে, জালিয়াতি করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বগুড়া 6 ও শেরপুর 3 আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি, কিন্তু আপনি যখন আইন করে গণভোট বাতিল করেন, গুমেন আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ মানেন না, আমাদের আর কোনো উপায় নেই। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এ জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 20 মাস পার হলেও গণহত্যা নির্যাতনের দায় নিয়ে কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের। উল্টো নিজেদের পক্ষে সাফাই গেয়ে চলেছেন দলটির শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা। রাজনীতিবিদরা বলছেন, বিএনপির একক সিদ্ধান্তে নয়, বরং সব দলের সম্মতিতেই নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে সংসদে। ব্যক্তির অপরাধে দলকে দায়ী করাও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সুখকর হবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। পরবর্তী সরকার দায়িত্ব নেয়ার 10 মাস পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সময়ে নির্বাচন কমিশনও স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন। সন্ত্রাস বিরোধী আইন এরই ধারাবাহিকতায় বিএনপি সরকারের প্রথম অধিবেশনে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনী আকারে সন্ত্রাস বিরোধী বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়। সর্বসম্মতভাবে পাশ হওয়া বিলটি নিয়ে রাজনীতিকরা কিভাবে দেখছেন এমন প্রশ্নে সবাই একমত। বলছেন, জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার হতে হবে, তবে তা যেন রাজনৈতিক প্রতিহিংসা না হয়। এই বিচারটা কোনো প্রতিশোধের বিষয় না। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যা এক ধরনের গণহত্যা হয়েছে, তার বিচার হওয়া দরকার। ন্যায় বিচারের ভিত্তিতে করতে হলে দ্য ক্রিমিনালস ইনভলভড ব্যক্তিগতভাবে তাদের ক্রাইমের পানিশমেন্ট হওয়া উচিত। এইখানে কোনো বাদ বিচারের ব্যাপার নেই। সরকার যে বিল পাশ করেছে তা স্বপ্রণোদিত হয়ে নয়, বরং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে সর্বসম্মতিতে পাশ হয়েছে বলেও মত দেন রাজনীতিকরা। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে নতুন কোনো প্রস্তাব হাজির করেনি। যে অধ্যাদেশ ছিল বিএনপি সেটাকে তারা পার্লামেন্টে একটা আইনি তারা একটা কাঠামো দিয়েছে, এবং এটা না হলে বিএনপিকে এখনই বড় ধরনের প্রশ্নবিদ্ধ হতে হতো। সরকার কি করবে, পার্লামেন্ট থেকে কি করবে, আমার ধারণা জনগণ আওয়ামী লীগকে
তার সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে পরিচালনা করবে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের অনুশোচনা না হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া আছে রাজনৈতিক নেতাদের মধ্যে। তারা মনে করেন রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে তাদের অবস্থান জনগণকে জানাতে হবে। তারা কিভাবে দায় নিচ্ছেন এত বড় হত্যাকাণ্ডের, হঠাৎ করে তারা আবার কাজকর্ম শুরু করবেন, বাংলাদেশে এরকম কোনো বাস্তবতা নাই। তারা কি বলতে চান দেশবাসীর কাছে, তারা কি ডেলিভার করতে চান, সে কথা আওয়ামী লীগকে স্পষ্ট করে তাদেরকে বলা দরকার। আপনার কিভাবে বলেন যে তারা বলবে না যে আমরা দুঃখিত, কিংবা কিভাবে বলেন যে তারা বলবে যে আমরা দুঃখিত? একটা দলকে সুযোগ দেওয়া উচিত, তার সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল একত্রিত হয়ে তারা বলুক যে আমরা আওয়ামী লীগের এই পদস্থলনকে সমর্থন করি এবং সেই অনুযায়ী আমরা পুনর্বাসিত হতে চাই। ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় দল নিষিদ্ধের সংস্কৃতি ভবিষ্যতে দেশের গণতন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। দুই একটা ব্যতিক্রমের বাইরে সাধারণভাবে এদের নিষিদ্ধ করার তৎপরতা আখেরে এটা বুমেরাং হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা শহরের ভোটার তালিকায় নানা ভুল ত্রুটির অভিযোগ তুলে এ আহ্বান জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী টাওয়ারে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আব্দুস সালাম বলেন, গত 17 বছরে সরকার যা করতে পারেনি বিএনপি তা 2 মাসেই করে দেখাচ্ছে। বিরোধী দলের প্রতি গণতন্ত্রকে ব্যাহত না করার আহ্বান জানান তিনি। এদিকে ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস কর্মসূচিতে অংশ নেন উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এ সময় তিনি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারেক রহমান প্রতিটা বিষয় চেষ্টা করছেন যে জনগণকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, কিন্তু আমরা পাশাপাশি দেখছি মাত্র 2 মাসও হয়নি সরকারের বিভিন্নভাবে সরকারকে অপদস্থ করার জন্য আজকে যারা বিরোধী দল আছে তারা চেষ্টা করছে। ঢাকার যে ভোটার তালিকা সেটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেগুলোকে সংশোধন করতে হবে। আবারও জ্বালানি প্রসঙ্গ। যুদ্ধ থামলেও সহসাই কাটছে না বৈশ্বিক জ্বালানি সংকট, যার ভুক্তভোগী হবে বাংলাদেশও। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট কাটতে অন্তত আরও মাসখানেক অপেক্ষা করতে হবে। তারা বলছেন, জ্বালানির বাজারে স্থিতিশীলতা নির্ভর করছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কারা চালকের ভূমিকায় থাকবে তার উপর। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত থামলেও বৈশ্বিক জ্বালানি তেলের সংকট সহসায় কাটছে না। 40 দিনের এই যুদ্ধে থেমে গিয়েছিল বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালী। তাই এই যুদ্ধে শুধু রক্তই ঝরেনি, দিনের পর দিন জাহাজ আটকে থাকায় রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতির। যুদ্ধের অজুহাতে হঠাৎ করে বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে অপেক্ষা শেষ হয় না সাধারণ মানুষের। গুড প্লেয়ার না। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির মধ্যে দফায় দফায় হরমুজ প্রণালী খোলা আর বন্ধ থাকার প্রভাব বিশ্ববাজারে পড়েছে, যার ভুক্তভোগী বাংলাদেশও। 15 ডেজের মধ্যে জাহাজগুলো বিভিন্ন দেশে যাবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং যে মজুদ তেলগুলো আছে সেগুলো সাপ্লাই হবে। যখন সাপ্লাই বাড়বে তখন সংকটগুলো কেটে যাবে। যুদ্ধবিরতি থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হরমুজ প্রণালীটা ওপেন করবে নাকি। হরমুজ প্রণালী ওপেন করতে গেলে যতগুলো ফ্রন্টে ওয়ার হচ্ছে এগুলো সব বন্ধ করতে হবে। তাদের মধ্যে যেসব দেশ থেকে বাংলাদেশ জ্বালানি আমদানি করে তাদের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে থাকলে সংকট বাড়বে। এই মুহূর্তে অ্যাটলিস্ট 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ তেমন কোনো এর থেকে রেহাই পাবে না। আমাদের দেশে সেই ধরনের সংকট হয়েছে, বাট আমাদের কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। যুদ্ধবিরতি হলে পরে বাংলাদেশের জন্য এটা গুড সাইন। আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন দেশ, অনেকগুলো ক্রাইসিস আছে আমাদের। হরমুজ প্রণালী খোলা রাখা আর সরবরাহ ব্যবস্থায় গতি না ফিরলে ধুঁকতে হবে বাংলাদেশকেও, অভিমত বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। গ্যাস আছে তো চাপ নেই, আবার কখনো চুলা জ্বললেও উত্তাপ নেই। রাজধানীর বেশ কিছু এলাকার রান্নাঘরে গ্যাসের এমন লুকোচুরি নিত্যদিনের। পাইপলাইনে গ্যাসের অনিশ্চয়তায় অতিষ্ঠ হয়ে অনেকেই ঝুঁকছেন বিকল্প জ্বালানিতে। এতে বাড়তি খরচের বোঝা চেপেছে সাধারণ গ্রাহকদের কাঁধে।
দিনভর চুলা জ্বলে না, তাই রান্নার জন্য অনেকটা বাধ্য হয়ে রাত জাগতে হচ্ছে রাজধানীর বাসিন্দাদের। ভোরের আলো ফোটার আগেই শেষ করতে হয় সারাদিনের রান্না, কারণ সকাল হলেই উধাও হয় পাইপলাইনের গ্যাস। ঢাকার বড় একটি অংশে প্রতিদিনের বাস্তবতা এমনই। রাত জাগতে হয় আমাদের, 12টা 1টার পরে একটু গ্যাস আসে, তখন আমাদের রান্নাগুলো করতে হয়। ডিউটি করে আসে খাইতে গেলে দেখা গেছে বাসায় যায়, কয়েছে কি 2টা বাজে রান্না হয় না, কি হয়েছে গ্যাস তো চলে গেছে 12টা বাজে। গ্যাস যদি না থাকে হেলে তো আমরা মাটির চুলায় রান্নিয়েই খাইতে হবে। গ্যাসের এই তীব্র সংকটে সাধারণ মানুষের একমাত্র ভরসা এলপিজি সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলা। তবে মাস শেষে বাড়তি বিদ্যুৎ বিল আর সিলিন্ডারের চড়া দাম মেটাতে গিয়ে টালমাটাল পরিস্থিতি নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের। ভোগান্তি বেশি শেখেরটেক এলাকায়। গ্যাস লাইন থাকা করার পরেও সিলিন্ডার অনেক বাসা কেনা লাগে, কিনে চালান লাগে। গ্যাসের দাম মাঝে কমে, বোতল মাঝে বাড়ে। এলপিজি গ্যাসের যে মূল্য হিসেবে সরকার নির্ধারিত দামের চেয়ে আমরা 700-800 টাকা বেশি দিয়ে কিনতে হয়। অবৈধ সংযোগের দৌরাত্মে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে বেগ পেতে হচ্ছে বলে জানাচ্ছে তিতাস গ্যাস কর্মকর্তাদের দাবি। পুরনো লাইনে লিকেজ আর জনবল সংকটে ভুগছেন তারা। এত পুরনো লাইন প্রচুর পরিমাণে লিক হচ্ছে এবং সেই লিকগুলো বিভিন্ন কারণে ইউটিলিটি সংস্থাগুলো যখন কাজ করে মাটিতে আমাদের পাইপলাইনের ক্যাপাসিটি প্রোটেকশন যে আমরা এটা দিই, র্যাপিংটা দিই, সেটা নষ্ট করে ফেলে। এটা আলটিমেটলি লিক হয় এক সময় মাটির নিচে, আমরা টের পাই, লিক মেরামত করি, এই ধরনের কাজগুলো চলতে থাকে। চোরাই লাইনে গ্যাসের অপচয়ের পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানাচ্ছে তিতাস। যে আমি 162 মিলিয়নের বিল পাই, 175 মিলিয়ন আমার সাপ্লাই দিচ্ছি, তার মানে আমার একটা মিলিয়ন ঘনফুট পার ডে, তার মানে আমার প্রচুর পরিমাণে একটা সিস্টেম লস হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ ঠেকাতে কর্তৃপক্ষের গাফিলতি থাকলেও সাধারণ ভোক্তাদের অভিযোগের তীর তিতাসের অব্যবস্থাপনা আর অনিয়মের দিকেই। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তদারকি আরও বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। কোটিপতি হওয়া এখন কল্পনা নয়, বরং পরিকল্পিত। দৈনন্দিন কেনাকাটা, উদ্যোক্তা তৈরি থেকে বড় সম্পদ তৈরিতে গ্রাহকদের উৎসাহিত করে ব্যাংকগুলো এখন অভিনব সেবার মাধ্যমে তাদের পণ্য পরিকল্পনা করছে। এটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদী ঋণ বিনিয়োগে সহায়তা করবে বলে মত ব্যাংক সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। এক সময় কোটিপতি হওয়ার স্বপ্ন মনে হলেও এখন তা হাতের মুঠোয়। আমানতকারীদের সঞ্চয়কে দীর্ঘমেয়াদী ও আরও লাভবান করতে এখন ব্যাংকগুলো লাখপতি, কোটিপতি, মিলিয়নিয়ার হওয়ার মতো স্কিম বাজারে ছাড়ছে। দীর্ঘমেয়াদী আমানতে চড়া মুনাফা। এই যে যাদের ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে, সেই ইনকামটা ব্যয় হচ্ছে কোথায়? ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। খাবারের দোকান থেকে শপিং, দৈনন্দিন বিল পরিশোধ থেকে বিনোদনে লেনদেনে সাশ্রয়ের অফারে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে ব্যাংক। টাকা হাতে না রেখে দেশে বিদেশে দূরত্ব জয় করা প্লাটিনাম, গোল্ড, সিলভার সুতোর 4.25 কোটি এটিএম কার্ড এখন সবার ওয়ালেটে। আন্তর্জাতিক ফিনটেক ও ক্রেডিট ফ্যাসিলিটি আরও দামি করে তুলেছে। মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস প্রতি মাসে টাকা জমা দেয়া, কোয়ার্টারলি টাকা জমা দেয়া, এগুলো কিন্তু ব্যাংকের মোটামুটি স্ট্যাবল ফান্ড হিসেবে আমরা ট্রিট করি, কোর ডিপোজিটের কাছাকাছি। সুতরাং ব্যাংকের এই লক্ষ্যটা থাকাটা স্বাভাবিক, কারণ তাদেরকে যেহেতু বাংলাদেশে লং টার্ম ফাইন্যান্সিং করতে হচ্ছে। গাড়ি বাড়ি আপনিও করতে পারবেন। ঋণ দেয়ায় ব্যক্তির মোবাইল ফোন কেনা থেকে এমন বড় সম্পদ সৃষ্টিতে উৎসাহিত করছে ব্যাংক। এছাড়া ঋণ ছাড়েও স্টার্টআপে বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি ও উচ্চশিক্ষায় ঋণ ছাড়ের মতো খাতও থাকছে ব্যাংকের পরিকল্পনায়। বছরে বিভিন্ন সময় বেড়াতে যাচ্ছে, ওই সকল জায়গায় প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। আজকে আমাদের প্রাইভেট বিমান সার্ভিস আছে। এই এন্টারপ্রেনারশিপ বিল্ড আপ হওয়ার পিছনে ব্যাংক যে উদ্যোক্তা সৃষ্টি করছে, সেই উদ্যোক্তাদের ভূমিকা আছে। অর্থাৎ সোসাইটি একটা পজিটিভ চেইন আছে এই আর্থসামাজিক চিত্র পরিবর্তন করার পেছনে। ব্যাংকে দাঁড়িয়ে থাকার কাউন্টার ফাঁকা। সময়কে এখন আরও দামি করে তুলেছে ডিজিটাল লেনদেন। হাঁটতে, চলতে, ফিরতে, প্রবাসে বা দেশে প্রান্তিকের মানুষকে যুক্ত করে ইনক্লুসিভ ইকোনমির সংজ্ঞায় এখন দেশে ডিজিটাল লেনদেন করেন 34% মানুষ, যেখানে 78% হয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে। গত এক দশকে ব্যাংকিং পণ্য বা সেবায় এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ব্যাংকগুলো ফিজিক্যাল শাখা কমিয়ে ফিনটেক সলিউশন এবং ডিজিটাল লেনদেনে নেমেছে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে রিয়েল টাইম, দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে। বাংলাদেশ ব্যাংকও চাইছে আগামী 4 বছরে অন্তত 75% লেনদেন হবে ক্যাশলেস, যা ভবিষ্যতে শুধু টাকা ছাপাতে যে খরচ সেটাই কমাবে না, একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ এবং লেনদেনের স্বচ্ছতাও নিশ্চিত করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ,
ঢাকা। Thai Aluminium. The better is now the best. দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে বাংলাদেশি যুবক সোহানের। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে শোকের মাতম। দ্রুত দেশে লাশ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। পরিবারের সচ্ছলতা ফেরাতে সন্তানের বিদেশের পাড়ি দেয়া, সেখানে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ যায় আদরের ধনের। চোখে মুখে অন্ধকার দেখছেন বাবা মা সহ স্বজনরা। মাত্র 2 মাস আগে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে সোহান দক্ষিণ আফ্রিকায় কাজের সন্ধানে পাড়ি দেয়। পরিবারের সদস্যরা জানায়, দেশটির জোহানেসবার্গের অদূরে কেতলেহং নামক এলাকায় একটি মুদির দোকানে কর্মরত ছিলেন তিনি। তবে পূর্ব থেকেই পাশের স্থানীয় দোকান মালিকের সঙ্গে দ্বন্দ্ব ছিল সোহানের মুদির দোকানের মালিকের। বৃহস্পতিবার রাতে সোহান দোকান থেকে বাইরে যাওয়া মাত্রই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আমার ভাতিজাকে 2 মাস বেঁচে গেছে। আমরা খুব নিশ্চিত, আমাদের যেন সরকার এই ব্যাপারটা আমাদের একটু দেখে। আমার ভাতিজাকে যেন আমরা ফিরে পাই। দুর্বৃত্তরা গুলি করে প্রায় 8 থেকে 9 রাউন্ড গুলি করা হয়েছে। গুলি করে তাকে মেরে ফেলে চলে গেছে। মেধাবী ছাত্র ছিল এবং সর্বোচ্চ সে রেজাল্ট করেছে আমার প্রতিষ্ঠান থেকে। সোহানের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতার দাবি পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর। সরকারের কাছে একটা আবেদন যেন আমার ছেলে আমার কাছে আনে দেয়, আমি নিজের হাতে আপনাকে মাটি দিতে পারি। আমি যেন আমার ছেলেকে নিজ হাতে গোসল দিয়ে আমার ভিটা বাড়ির সামনে মাটি দিতে পারি। দুলাল ও শাহিনুর দম্পতির 3 সন্তানের মধ্যে সোহান ছিল মেঝ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে কোম্পানিগঞ্জের দয়ার বাজার এলাকার 3 যুবকে ভারতের 1 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানের সময় তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালে আহমেদ জয়থর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। তার সঙ্গে থাকা অপর 2 জন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। সময় সংবাদে আরো থাকছে, লেবাননে ইসরায়েলি বর্বরতায় হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। দেশে বাইরে চাপের মুখে নেতানিয়াহু। কাল পাকিস্তানে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। রংপুর বিভাগে নদী কতটি, এমন প্রশ্নের উত্তরে মিলছে ভিন্ন ভিন্ন সংখ্যা। সরকারের একাধিক সংস্থা নিজেরাই দিচ্ছেন আলাদা আলাদা উত্তর। দেশের নদী কর্মীরা বলছেন, এই যখন দশা, তখন উত্তরাঞ্চলের নদীগুলো নিয়ে কর্তা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি কেমন তা সহজেই অনুমান করা যাচ্ছে। তারেকুল ইসলাম ও শাকির মাহমুদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দুপাশে বিস্তীর্ণ সবুজ, মাঝে বয়ে গেছে তিস্তার উপধারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই নদীটির নাম চণ্ডীমারি। একসময় এই নদী ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ, কিন্তু সময়ের পরিক্রমায় চণ্ডীমারি দিন দিন তার জৌলুস হারিয়েছে। তিস্তার সাথে কালেকশন হয়ে আসি, বন্ধুবর্গের সাথে তো লাগছে। এখন পানি যদি হয় অতটা হয় না, কম পানি হয়। নদীটির পানির মূল উৎস তিস্তা। তিস্তা থেকে উৎপন্ন হয়ে অন্তত 50 কিলোমিটার পথ মারিয়ে এটি ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। উজানের তিস্তায় যেহেতু পানির স্বল্পতা, তাই ভালো নেই চণ্ডীমারিও। কিন্তু অবাক করা বিষয় হলো, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও নদী কমিশনের কোনো তালিকাতে এই নদীটির নাম নেই। অর্থাৎ সরকারের কোনো সংস্থায় জানে না চণ্ডীমারি নামে একটি নদী রয়েছে। তবে নদী গবেষক তুহিন অজদের রংপুর অঞ্চলের নদ নদী বইতে এই নদীটি সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া যায়। 2011 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদ নদীর সংখ্যা নিয়ে একটি বই প্রকাশ করে। এতে রংপুরের 8 জেলায় নদীর সংখ্যা দেখানো হয় 84টি। পরবর্তীতে 2024-এ জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা নামে একটি বই প্রকাশ করে। সেই বইতে রংপুর বিভাগের 8 জেলায় নদীর সংখ্যা বলা হয় 125টি। গত বছর সরকারের বেশ কয়েকটি সংস্থা মিলে বড় আকারে সারা দেশের নদ নদীর তালিকা তৈরি করে। এতে রংপুরের নদীর সংখ্যা দেখানো হয় 252টি। রংপুর বিভাগের যেই সমস্ত নদী তালিকার বাইরে থেকে গেছে, এই তালিকাকেও একটা সরকারি স্বীকৃত তালিকার অন্তর্ভুক্ত করা দরকার।
পানি উন্নয়ন বোর্ডের মত হলো তালিকায় স্থান না পাওয়া নদীগুলোর বিষয়ে তথ্য পেলে তা নিয়ে কাজ করবেন তারা। সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় বা আরও তথ্য আমরা পাই, এটাকে আরও যাচাই বাছাই করে এটাকে আপডেট করার সুযোগ রয়েছে। সরকারি সংস্থাগুলো যে নদীগুলোর নামই জানে না বা উত্তরের যে নদীগুলো তালিকাতেই নেই সেই নদীগুলো বাঁচবে কিভাবে তা নিয়ে শঙ্কা আছে উত্তরাঞ্চলের বহু মানুষের মনে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, রংপুর। বাংলা নববর্ষ 1433 বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানা প্রস্তুতি। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিন রাত কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারের বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, হাতিসহ 5টি মোটিভ। বৈশাখ এলেই পটুয়া নাজিরের মনে আনন্দ খেলে যায়। বাংলা সংস্কৃতিকে বুকে লালন করেন বলেই বৈশাখ এলেই তার পটচিত্রগুলো সঙ্গে নিয়ে যুক্ত হন চারুকলার সঙ্গে। শুধু কি পটুয়া নাজির, এখানে কারো বর্ণিল তুলির রেখায় রঙিন হয়ে উঠছে সরা, কারো বা সুনিপুণ হাতের ছোঁয়ায় আকৃতি আসছে মোটিফে। এবারের শোভাযাত্রায় স্থান পাচ্ছে মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। সৃষ্টি এবং উৎসবের আনন্দ এক সুতোয় মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই প্রাঙ্গণে। এত আয়োজন বাংলা নতুন বছর 1433 বরণে। ছড়া পেন্টিং চলছে, ওয়াটার কালার চলছে, বিভিন্ন আর্টিস্টরা বাইরে থেকে আসছে, তারা ওয়াটার কালার করছে। আমাদের দেশের সংস্কৃতি যাতে বিভিন্ন কালেক্টররা সংগ্রহ করে এবং ওই ফান্ডটা হচ্ছে আমাদের বৈশাখী শোভাযাত্রায় এটা যায়। অন্যদিকে জয়নুল গ্যালারির সামনে প্রতি বছরের মতো চলছে মাটির সরায় আলপনা আঁকা ও মুখোশ তৈরির কাজ। গ্রাম বাংলা যে পটচিত্র বা লোকশিল্প যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতেছি। এখন আমাদের সংস্কৃতি আরো উন্নত হচ্ছে এবং আরো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন 300-র বেশি মানুষ, আহত হয়েছেন হাজারেরও বেশি। বিরোধপূর্ণ যুদ্ধবিরতির মাঝেই ফের ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বহুপাক্ষিক টানাপোড়েনে আরও বিস্ফোরক রূপ নিয়েছে। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিনই দেশটিতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বৈরুত সহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালানো হয়। মাত্র 10 মিনিটে 100টিরও বেশি বিমান হামলার তথ্য সামনে এসেছে। এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায় উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও সামনে আসছে। ইরানের অবস্থান এই সংঘাতে আরও জটিলতা তৈরি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যুদ্ধবিরতির সময় তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। তেহরান অভিযোগ করেছে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে, তাই আলোচনার কোনো অর্থই থাকে না। ইরানি নেতারা লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন তারা জনগণকে একা ফেলে দেবে না এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও নতুন পর্যায়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবধানী অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ইস্যুতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং সঠিক চুক্তি না হলে সংঘাত আরও বাড়তে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হঠাৎ লাভা প্রবাহিত হতে শুরু করে এবং ফোয়ারার মতো উপড়ে উঠতে থাকে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় স্থানীয় সময় সকাল 11:10 এই লাভার উদগীরণ শুরু হয়। প্রায় 625 ফুট বা 190 মিটার উচ্চতায় পৌঁছায় বলেও জানায় USGS। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া 2024 সালের 23 ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে। শুক্রবারের অগ্ন্যুৎপাত 44তম লাভার উদগীরণ হিসেবে উল্লেখ করা হয়। বিজ্ঞানীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আশপাশের এলাকায় জারি রয়েছে সতর্কতা।
খেলার খবর, তাবিথ আউয়ালের বাফুফে নির্বাচন করায় বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফিফা কঠোর প্রতিষ্ঠান হওয়ার কারণে সার্চ কমিটির অনুরোধের প্রেক্ষিতে পরবর্তীতে তার সঙ্গে ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকেন, এমন মন্তব্য করেছেন ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। অন্যান্য ফেডারেশনগুলোতে মন মতো কমিটি দিয়ে সমস্যা তৈরি হলে দায় দিতেন সার্চ কমিটির বলেও জানান তিনি। তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়ে নানা অনিয়মে জড়ানোর অভিযোগ উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে। রাজনীতি মুক্ত করার নামে নিজের পছন্দের লোকদের বিভিন্ন ফেডারেশনে বসানোর পরিকল্পনা হাতে নেন সাবেক উপদেষ্টা। ক্রীড়াঙ্গন সংস্কারের নামে গঠন করেন সার্চ কমিটি, যে কমিটি মূলত বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের কথা ছিল, কিন্তু আসিফ চেষ্টা করেন মন মতো কমিটি গঠনের, যে কারণে মতবিরোধ হয় সার্চ কমিটির সঙ্গেও। এমন অনিয়ম দেখে কমিটি থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন সদস্য ইমরোজ আহমেদ। সার্চ কমিটির উপদেষ্টার কথা মতো কাজ না করায় এনএসসি থেকে নতুন করে আরও একটি কমিটি গঠন করেন আসিফ মাহমুদ, যাদের মাধ্যমে মন মতো লোকদের ফেডারেশনে বসানোর অভিযোগ সাবেক উপদেষ্টার বিরুদ্ধে। যে কোনো জায়গায় দেখবেন কোনো গোলমাল হলেই বলে এটা সার্চ কমিটি করেছে, আসলে কিন্তু সার্চ কমিটি করেনি। সার্চ কমিটিকে অনেক কাজ করতে দেওয়াই হয়নি। ফেডারেশন সিলেকশন ওয়াজ নট আওয়ার জব, উই রিফিউজ টু ডু দ্যাট। আমাদের প্রস্তাবনার সাথে দেখতাম তার পিএস একটা প্রস্তাবনা নিয়ে আসছে। আসিফ মাহমুদ বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। ফুটবল ফেডারেশন নির্বাচনের আগে নানাভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করেন তিনি, যদিও সার্চ কমিটির অনুরোধে সেই অবস্থান থেকে সরে আসেন। তাবিথ আউয়ালকেও প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বাধাগ্রস্ত করেছেন, অনেক শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা উনি করেছেন, আমাদের সাথেও আলাপ করেছেন। আমরা বলেছি আপনি এটাতে হস্তক্ষেপ করেন না, লেট ইট গো ইজ নর্মাল ওয়ে, কারণ ফিফা ইজ ভেরি স্ট্রং। উপদেষ্টার মন মতো কাজ না করায় সার্চ কমিটির কার্যক্রম চালিয়ে যেতে অসহযোগিতা করা হয় বলেও অভিযোগ করেন বিওএ সহসভাপতি ইমরোজ আহমেদ। লিডারশিপ চেঞ্জ করা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোজ্য তেলে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি, পুরনো কৌশলে দাম বাড়ানোর পায়তারা, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম, আমদানিকারক ও ডিলারদের দোষারোপ। কমছেই না হাবের প্রকোপ, সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি 70, ঢাকার বাইরেও বাড়ছে রোগীর চাপ। এবং সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গ্রামীণ ব্যাংক সংশোধন সহ বেশ কয়েকটি বিল পাস। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। আলিশা, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।